খবরটা রাজের কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে লিসাকে ধরে আনতে বলে এবং তার শাস্তির ব্যবস্থা করে। কারণ কালো তার একজন বিশ্বস্ত কর্মচারী, আর যে তার বিশ্বাসী সে তার জন্য নিজের জীবন দিতেও পিছপা হয় না। অল্পতে মানিয়ে নিতে শেখো। বেশি খিদে শরীরের পক্ষে ভালো নয়। তোমার স্বামী যেমন রোজগার করে তুমি তো তা নিয়ে চলতে পারতে। ও তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তবু তুমি ওর গায়ে গরম তেল ঢেলে দিয়েছ। এটা তুমি ঠিক কাজ করনি লিসা। চৈতালি, হ্যাঁ স্যার, বলুন। কাল তুমি আমার সাথে প্যারিস যাবে। ওখানে আমাদের একটা প্রজেক্টের কাজ শুরু হবে। মিস্টার চৌধুরীদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ কতগুলি ডিল করার আছে। ওকে স্যার। রাজ সরকার, বয়স 28 বছর, 6 ফুট হাইট, গায়ের রং ফর্সা, মাথায় ঘন কালো চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি, যা ওর সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। তার বাবা একজন সিএম, মা একজন সমাজসেবিকা, আর তার একটা ছোট ভাই বোন আছে, আর সবার থেকে ছোট একটা বোন আছে, আর তার একটা ছোট ভাই আছে, আর সবার থেকে ছোট একটা বোন আছে। ভাইয়ের নাম রাকেশ আর বোনের নাম শ্বেতা। এক সময় সে তার বাবা মার বাধ্য সন্তান ছিল, কিন্তু একটা ঘটনায় তার জীবনকে এলোমেলো করে দেয়। সেই থেকে সে মদের নেশায় আসক্ত হয়ে পড়ে, কারো কথা শুনতো না, সারাদিন মদ আর ক্লাব নিয়ে থাকতো। রাজের জীবনে কি ঘটেছিল তার কথা আমরা পরে বলবো। আপনারা আমাদের এই গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সমস্ত ঘটনা বলা হবে। রাজকে এই উচ্ছৃঙ্খল জীবন থেকে বের করে আনার জন্য তার বাবা তাকে লন্ডনে পাঠিয়ে দেয় কম্পিউটারের ডিপ্লোমা করার জন্য। কিন্তু ওখানে গিয়ে সে একটা মাফিয়া গ্রুপের লিডার হয়ে যায়। এটা সম্পূর্ণ সিক্রেট থাকে, কেউ জানে না রাজের এই ডন হয়ে কেউ জানে না রাজের এই ডন হয়ে ওঠা। সে সমগ্র ইউরোপের কাজ করে, সারা ইউরোপ যুগের চারিদিকে ছড়িয়ে আছে তার নেটওয়ার্ক, আর সেখানে বিভিন্ন কাজের জন্য লোক নিয়োগ করা আছে। আজ 2 দিন হলো রাজ তার পার্সোনাল সেক্রেটারি চৈতালিকে নিয়ে প্যারিসে এসেছে। রাজ হোটেলের ঘরে বিশ্রাম করছিল, ঠিক তখন চৈতালির দরজায় টোকা দেয়। রাজ তাকে ভেতরে আসতে বলে, তারপর চৈতালি তাকে বলে, স্যার। হ্যাঁ বলো চৈতালি। স্যার, চৌধুরীরা আমাদের জন্য অপেক্ষা করছে, আপনি যাবেন না? হ্যাঁ চৈতালি, চলো। স্যার, আপনার শরীরটা কি খারাপ? আপনার চোখগুলো কেমন যেন লাল দেখাচ্ছে। কি হয়েছে স্যার আপনার? হ্যাঁ চৈতালি, আজকে শরীরটা আমার খারাপ লাগছে। তাহলে আজকের মিটিংটা ক্যান্সেল করে দিই। এত কাছে এসে মিটিং ক্যান্সেল করার প্রশ্ন ওঠে না। মিটিং চলাকালীন রাজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে রাজকে নিয়ে রুমে ঢোকায় এবং ডক্টরকে খবর দেয়। ডাক্তার এলে বলে উনি কোনো একটা বিষয় নিয়ে মানসিক টেনশনে আছে, একটু সাবধানে থাকতে বলবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি কতগুলো মেডিসিন দিচ্ছি, ঠিক সময় খাওয়াবেন। রাজ অসুস্থ হয়ে পড়ায় চৈতালি মিটিং ক্যান্সেল করে দেয়। এরপর রাজ একটু সুস্থ হয়ে চৈতালিকে ফোন করে তার নিজের রুমে আসতে বলে। চৈতালির রুমে এলে রাজ চৈতালিকে বলে, চৈতালি, আমার শরীরটা একটু খারাপ আছে। একটা বিষয় নিয়ে আমি চিন্তায় আছি। আমি ভাবছি এবার দেশে ফিরে যাব, আর সেখান থেকেই আমি এখানকার সমস্ত কাজকর্ম মনিটরিং করব। তুমিও আমার সঙ্গে যাবে? স্যার, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো চৈতালি। কিছুদিন আগে আপনার ফোনে একটা ফোন এসেছিল। আমি জানি না কে ফোন করেছিল, কিন্তু তারপর থেকেই আপনাকে উদাসী দেখায়। কোনো বিষয় নিয়ে আপনি কি চিন্তায় আছেন? হ্যাঁ চৈতালি, আমার জীবনে এমন একটা অধ্যায় আছে যেটা আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না। সেসব কথা পরে একদিন বলবো তোমায়। রাজ আর চৈতালি যখন কথা বলছিল ঠিক তখন রাজের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তার ছোট বোন শ্বেতা ফোন করেছে। রাজ ফোনটা হাতে তুলে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে একটা মেয়ে বলে উঠল,
দাদা, কেমন আছো? তোমার নাকি শরীর খারাপ? চৈতালিকে ফোন করেছিলে তো, তাই জানতে পারলাম। তা না হলে তো তুমি কোনো কিছুই বলো না। ধুর পাগলি, সেরকম কিছু হয়নি। অত চিন্তা করার কিছু নেই। না, চিন্তা করব না। তুমি সেই কত দূরে পড়ে আছো। কবে থেকে বলছি বাড়ি চলে এসো, এখানে এসে ব্যবসা শুরু করো, বিয়ে করো। তা আমার কথা শুনলে তো? তুমি ফিরে এসো না দাদা। হ্যাঁ রে, এবার আমি ফিরে যাব। ভাবছি ওখান থেকে বসে কাজ করব। সত্যি দাদা? তাহলে তো ভালোই হয়। তুমি কবে আসছো? আমি বাড়িতে খবরটা দিই, তাহলে সবাই খুশি হবে। সামনের সপ্তাহে যাব। আর এখন বাড়িতে কিছু বলতে হবে না। ভাবছি সারপ্রাইজ দেব। ঠিক আছে দাদা, তুমি ফিরে এসো। আমি বাড়িতে কাউকে কিচ্ছু বলবো না। তুমি এলে সবাই জানতে পারবে। ঠিক আছে, সাবধানে থাকবি। সামনের সপ্তাহে যাচ্ছি। তুমি সাবধানে থাকবে দাদা। আর তোমার আসার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছি। ঠিক আছে বোনটি আমার। মা, আমায় খেতে দাও, আমি কলেজে যাব। তুই তো বললি কলেজ যাবি না আজকে, তাহলে আবার বলছিস কলেজ যাবি? সামনের সপ্তাহে দাদা। কি সামনের সপ্তাহে দাদা বলে থেমে গেলি? কিছু নয় মা, আমার কলেজে আজকে ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। মিতালি ফোন করেছিল, ভেবেছিলাম যাব না, কিন্তু যেতে হবে। সামনের সপ্তাহে অনেকগুলো ছুটি নেব। সামনের সপ্তাহে ছুটি নিবি কেন? আমার পরীক্ষার জন্য কলেজে যাব না, সেই কারণে বলছিলাম। বুঝেছো মা জানানি? দাদা বাড়িতে সারপ্রাইজ দেবে, সেজন্য সে তার মাকে কথাটা বলতে গেলেও বলতে পারল না। দাদা বারণ করেছে। কথা মতো 1 সপ্তাহ পর রাজ বাড়িতে এলো। রাজকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে গেল। মা ছুটে এসে বলল, আরে রাজ, তুই যে আসবি আগে থেকে আমাদের বলিসনি কেন? তোমাদের সারপ্রাইজ দেব বলে মা। ও আচ্ছা, তা বাবা, তোর শরীর তো আগের চেয়ে খারাপ হয়ে গেছে, ঠিক মতন যত্ন করিস না। আর তোর সাথে এই মেয়েটাকে রে? ওর নাম চৈতালি, ও আমার পিএ। আমি তোমায় বলেছিলাম না, কম্পিউটারে কোর্স করার পর আমি নতুন বিজনেস শুরু করেছি। ও আচ্ছা। আজ 5 বছর পর রাজ দেশে ফিরল। আজ থেকে 5 বছর আগে তার বাবা কম্পিউটার ডিপ্লোমার জন্য লন্ডনে পাঠায়। এই লন্ডনে পাঠানোর আর একটা কারণ আছে। ও একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গিয়েছিল, যেটা ওর বাবার প্রফেশনের উপর প্রভাব ফেলছিল। ওর বাবা যেহেতু একজন সিএম, তার একটা সম্মান আছে, তাই সেই সম্মান বজায় রাখার জন্য ছেলেকে লন্ডনে পাঠিয়ে দেয়। রাজ বাড়িতে আসার পর তার বাবার মনে শান্তি নেই। রাজ তার এক পরিচিত বন্ধুর সাথে দেখা করতে গেল, যার ফোন পেয়ে রাজ অসুস্থ হয়ে পড়ে। তার নাম কার্তিক। রাজ কার্তিককে নিয়োগ করেছিল কারো একজনের খবর দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই সে খবর পাচ্ছিল না। তারপর কার্তিক রাজকে ফোন করে জানায় তার খবর পেয়েছে। কে সে রহস্যময়ী? আসুন আমরা খুঁজে বের করি। কার্তিক, তুই তাকে দেখতে পেয়েছিস? কোথায় আছে রে সে? আমি কিছুদিন আগে মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে ঘুরতে গিয়েছিলাম। ওইখানে একটা দোকানে আমি একটা মেয়েকে বসে থাকতে দেখেছি। তুই রূপার সাথে কথা বলেছিলিস? না রে, আমি মেয়েটাকে প্রথম খেয়াল করিনি। একজনের সাথে কথা বলছিল, হঠাৎ আমার চোখ পড়ে যায় সেই দোকানে। ওটা একটা বইয়ের দোকান ছিল। তারপর আমি তোর সাথে কথা বলা শেষ করে সেই দোকানে এসে দাঁড়াই, কিন্তু মেয়েটাকে আর দেখতে পাইনি। তুই মেয়েটা বলিস না, ওর নাম রূপা। তুই যেভাবে হোক রূপাকে খুঁজে বের কর। যত টাকা লাগে আমি দেব, আরও লোক লাগাক। ও কেন এভাবে আমাকে ছেড়ে চলে গেল? আমার জীবনটাকে পুরো শেষ করে দিল। আমি ওর জন্য কেবলমাত্র ওকে ভুলে থাকার জন্য অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছি, অনেক খারাপ কাজের সাথে যুক্ত হয়েছি। সারা ইউরোপ জুড়ে আমার নেটওয়ার্ক কাজ করছে, কিন্তু তুই যেদিন আমাকে ফোন করে বললি যে তুই রূপাকে দেখেছিস, সেদিন থেকে আমি আর ঠিক থাকতে পারিনি। দেশে ফেরার জন্য আমার মন অস্থির হয়ে উঠেছিল। আমি যাব তোর সাথে মুর্শিদাবাদে হাজারদুয়ারি। আমি নিজেও খুঁজব রূপাকে। ঠিক আছে, তাহলে কালকেই চল। ঠিক আছে। এদিকে রাজের মা ভেবেছে চৈতালির সাথে রাজের হয়তো কোনো সম্পর্ক আছে, তাই খাওয়া দাওয়া শেষ করে সে চৈতালির রুমে এসে জিজ্ঞাসা করে, তোমাদের কোথায় বাড়ি? আর আমার ছেলের সাথে তোমার কিভাবে আলাপ হলো?
আমিও আপনাদের মতো একজন বাঙালি। এদেশে আমার বাড়ি। আমার বাবা কর্মসূত্রে লন্ডনে থাকে। আমিও ছোট থেকে এখানেই ছিলাম। তারপর হাই স্টাডি করার জন্য আমি বাবার কাছে লন্ডনে চলে যাই। আমার মা আগে এখানে থাকতো। আমি যখন লন্ডনে যাই, আমার মা ও ছোট ভাই সবাই আমরা বাবার কাছে চলে যাই। তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমি একটা জব খুঁজছিলাম। হঠাৎ কাগজে একটা বিজ্ঞাপন দেখে আমি রাজ স্যারের কোম্পানিতে ইন্টারভিউ দিই। তারপর স্যার আমাকে সিলেক্ট করে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চৈতালি থামলো। তারপর রাজের মা জিজ্ঞাসা করলো, আপনি তো স্যারের মা, আর আপনি একজন সমাজসেবিকা। কে বললো তোমার? স্যার বলেছে। তাছাড়া স্যার তোমাকে আমাদের সম্পর্কে আর কি কি বলেছে? সেরকম কিছু বলেনি। ওনার বাবা এখানকার সিএম, আর ওনারা দুই ভাই বোন। ওনার ভাই কলেজে পড়ান আর বোন অনার্স পড়েছে, শুধু এতটুকুই বলেছে। ও আচ্ছা, তুমি একটু রেস্ট নাও, পরে আমরা কথা বলবো, কেমন? ঠিক আছে ম্যাম। ঠাম্মি, আজকে আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে। আজ আমি পড়াতে যেতে পারবো না। ঠিক আছে, তুই ওদেরকে ফোন করে জানিয়ে দে। তোকে পয়সার অভাবে ভালো ডাক্তারও দেখাতে পারি না। এই মাথা যন্ত্রণা তুই আর কতদিন সহ্য করবি? সেই ঘটনার পর থেকে তোর এই মাথা যন্ত্রণা শুরু হয়। ও ঠাম্মি, তুমি চুপ করো না, এসব পুরোনো কথা বলো না। রূপা হলো আমাদের এই গল্পের নায়িকা। তার বয়স এখন 20 বছর। সে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে। টাকার অভাবে তার কলেজে পড়া হয়নি। এখন ছোট ছোট বাচ্চাদের টিউশনি পড়ায় আর বাড়িতে কাপড়ের উপর নকশা করা অর্থাৎ জরির কাজ করে। তার একটা প্রত্যন্ত ঘামে থাকা তার ঠাকুমা বাড়িতে ছাগল ও হাঁস মুরগি পোষার কাজ করে। ওরা আগে শহরে এক বস্তিতে থাকতো, কিন্তু এক ঘটনার জন্য রূপা তার বাবা মা ভাইকে হারায়। তারপর তারা এই প্রত্যন্ত গ্রামে চলে আসে। কিরে কার্তিক, সারা হাজারদুয়ারি তো ঘোরা হয়ে গেল, কিন্তু বইয়ের দোকানে লোকটাও তো বলল সে কিছু মনে করতে পারছে না। তুই ঠিক দেখেছিস তো রূপাকে? হ্যাঁ, আমি ওই বইয়ের দোকানেই দেখেছিলাম। আমার একটু ভুলের জন্য আমি রূপাকে ধরতে পারলাম না। আমি কিন্তু তোকে দায়িত্ব দিয়েছিলাম কার্তিক, ওকে খুঁজে বের করার, কিন্তু তুই আমার কথা রাখিসনি। আমি তো চেষ্টা করছি, আর কেউ যদি নিজে থেকে হারিয়ে যায়, আমি তাহলে তাকে কিভাবে খুঁজে বের করব বল? কিছু তো একটা হয়েছে ওর সাথে এবং ওর পরিবারের সাথে। আমি এখন অন্ধকারে আছি, নিশ্চয়ই একদিন প্রকাশ্যে আসবে। আর কে ষড়যন্ত্র করেছে তার মূল মাস্টার মাইন্ড আমি খুঁজে বের করবই। চল আমরা বাড়ি ফিরে যাই। তুই তো এখন এখানে আছিস, এখানে পরে ওকে খুঁজে বের করা যাবে। আমি এখন এখানেই থাকবো, আর এখান থেকে ইউরোপের সমস্ত কান্ট্রিতে আমার যে কাজকর্ম চলছে তা দেখাশোনা করব। ওখানে বিভিন্ন কাজের জন্য যদি আমি লোক নিয়োগ করে এসেছি, তারাই আমাকে ওখানকার কাজকর্মের প্রত্যেকটা আপডেট দেবে। যদি কিছু সমস্যা বুঝি আমি পুনরায় ইউরোপ ব্যাক করব। এখন রূপাকে খুঁজে বের করা আমার একমাত্র লক্ষ্য। খুব রাতে রাজ বাড়ি ফিরে আসে। সেদিন রাতে রাজের মা আজকে কিছু বলে না। বেলা 10টায় রাজের ঘুম ভাঙলো। সে ঘুম থেকে উঠে তার মাকে বলে, মর্নিং মা। আর মিটিং আছে। বেলা কয়টা বাজে দেখেছিস? আর কালকে কার্তিককে নিয়ে তুই কোথায় গিয়েছিলিস? তোর বাবা বাড়িতে এসে তোকে খুঁজছিল। তাই নাকি? তা মিস্টার সিএম এর আমার কথা মনে ছিল? কি সব বলছিস উল্টোপাল্টা কথা? উনি তোর বাবা হন আর এখানকার সিএম। কত মানুষ ওনাকে রেসপেক্ট করে জানিস? উনি তো আমার সাথে ভালো কিছু করেনি মা, উনি আমাকে জোর করে লন্ডন পাঠিয়ে দিল। সেই কারণে তোর এত রাগ। কিন্তু বাবা, ওখানে গিয়েছিস বলেই তো তুই এত বড় বিজনেস করতে পারছিস। এই যে সমগ্র ইউরোপ জুড়ে তোর যে বিজনেস, সেটা তো তোর বাবা তোকে লন্ডন পাঠিয়েছিল বলেই তো করতে পারলি। তোমার ছেলে যে কি কাজ করে তা যদি তুমি জানতে। তোমার ছেলে ছদ্মবেশে ডন, আর সে সমগ্র ইউরোপ মহাদেশের মাফিয়া গ্রুপের একজন লিডার। কি সব ফিসফিস করে বলছিস? একটু জোরে বল, আমিও শুনি। মায়ের কথায় রাজের চেতনা ফিরে আর সে স্বাভাবিক হয়। তারপর সে তার মাকে বলে, মা, বাবা কোথায়? বাবাকেও দেখতে পাচ্ছি না।
তোর বাবা সরকারি কিছু অনুষ্ঠান থাকায় দুদিনের জন্য হায়দ্রাবাদ গেছে। আমি তোর বাবাকে বলছি যে তুই এসেছিস, আর তুই তো আগে থেকে কিছু বলিসনি। তোর বাবা কিছু জানতো না। তোর বাবার সঙ্গে খুব খুশি হয়েছে। যাকগে, ছেলেটা অনেকদিন পর বাড়ি ফিরে এসেছে। তোর বাবা বলেছিল তোর এবার বিয়ে দেবে। তোর বাবা একটা মেয়ে ভীষণ পছন্দ। তোর বাবার একটা মেয়েকে ভীষণ পছন্দ। তোর বাবা ফিরে এসে এই বিষয়ে তোর সাথে কথা বলবে। মা, এখন আমি বিয়ে করব না। দেখ বাবা, দেখতে দেখতে তোর 28 বছর বয়স হয়ে গেল, আর এটাই তো বিয়ের করার উপযুক্ত সময়। তারপর তোর ছোট ভাই আছে, সে ভালো চাকরি করে, তবে তো বিয়ে দিতে হবে। আর তোর বোন গ্র্যাজুয়েশন হয়ে গেলে তারও বিয়ে দিয়ে দিব। তুমি বরং রাকেশ আর শ্বেতার বিয়ে দিয়ে দাও। তুই কি সারা জীবন একা থাকবি নাকি? তোকে সংসার করতে হবে। আপাতত এসব নিয়ে আমি ভাবছি না। আজ কদিন হলো রাজের ছোট ভাই রাকেশ লক্ষ্য করছে তাদের গেস্ট রুমে একটা মেয়ে আছে। মেয়েটাকে কি তার পরিচয় সে জানে না। তার কৌতূহল হচ্ছে, তাই সে তার মাকে জিজ্ঞাসা করলো। মা, তোমায় একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বাবা, বল না, কি জানতে চাইছিস? আজ কদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের গেস্ট রুমে একটা মেয়ে রয়েছে। মা, মেয়েটা কি আমাদের কোনো আত্মীয়? না বাবা, মেয়েটা আমাদের কোনো আত্মীয় নয়। মেয়েটা তোর দাদার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোর দাদার সাথে আমাদের বাড়িতে এসেছে। মেয়েটা বাঙালি, আগে থেকে এখানে থাকতো। ওর বাবা লন্ডনে থাকে, সেই সূত্রে ওদের ফ্যামিলিও লন্ডনে শিফট হয়ে যায়। ও আচ্ছা, তা মেয়েটা কি আমাদের বাড়িতে থাকবে? ঠিক আছে, জানি না বাবা, তোর দাদা জানে। দুদিন পর সরকারি কর্মসূচি ছেড়ে রাজের বাবা রমেশবাবু বাড়ি ফিরেছে। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। রমেশবাবু রাজের উদ্দেশ্য করে বলল, কেমন আছো? তারপর তোমার কাজকর্ম কেমন চলছে? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা তুমি কি এবার থেকে দেশে থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছো? আপাতত দেশে আছি, এখান থেকেই কাজকর্ম দেখাশোনা করব। এখানে একটা অফিস খুলব। তার মেয়েটাকে, যাকে তুমি সাথে করে নিয়ে এসেছো? ওর নাম চৈতালি। ও আমার পার্সোনাল সেক্রেটারি। ও আমাদের বাড়িতে কিছুদিন থাকবে, তারপর ওর নিজের বাড়ি চলে যাবে। কিছুদিন পর ওর বাবা চাকরি থেকে অবসর নেবে, তখন ওরাও চলে আসবে। তাই কিছুদিন চৈতালি আমাদের সাথে আমাদের এই বাড়িতেই থাকবে। তা আপনার কি এ ব্যাপারে কোনো সমস্যা আছে? না, নেই, থাকুক না, যতদিন মন চাইবে। একদিন ছাদে চৈতালি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ অন্ধকারে একটা ছায়া সে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। তখন কেউ একজন তার মুখ চেপে ধরে আর বলে, ভয় পাবে না, আমি রাকেশ, আপনার বস রাজের ছোট ভাই। কথাটা বলে রাকেশ মুখ থেকে হাতটা ছুঁড়িয়ে নেয়। চৈতালি কিছুক্ষণ হাঁপাতে থাকে, তারপর সে রাকেশকে বলে, আসলে অন্ধকার তো আমি ঠিক বুঝতে পারিনি, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তাই অন্ধকারে ছাদে এসেছে কেন? আর এসেছে তখন আমার বোন সে তাকে সাথে নিয়ে আসতে পারতে। আসলে রুম থেকে খুব গরম লাগছিল, আজ কদিন ধরে সেখানেই তো আছি, তাই একটু মনে হলো ছাদে গিয়ে পায়চারি করলে কেমন হয়। আপনাদের ছাদটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, এই বাড়িটা আমার দাদু বানিয়েছিল। বাবা সিএম হওয়ার পর আবার নতুন করে রিপেয়ার করে বাড়িটাকে আর একটু বড় করে। বলছি, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। না না, কিছু মনে করবো না, আমি বলতে পারেন। বলছি, দাদার ওখানে কতদিন কাজ করছেন? ও এই কথা, আমি তো ভাবলাম কি না, আমি জিজ্ঞাসা করবেন। মাত্র 6 মাস। তার আগে দাদাকে চিনতে না? না না, আপনার দাদাকে আগে থেকে কি করে চিনবো আমি? উনি একটা কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন যে লোক লাগবে বলে, আর আমার সেই সময় একটা কাজের খুব প্রয়োজন ছিল। আমি পড়াশোনা কমপ্লিট করে জবের জন্য ট্রাই করেছিলাম। ঠিক সেই সময় বিজ্ঞাপন দেখে আমি আপনার দাদার ওখানে গিয়েছিলাম। ও আচ্ছা, বলছি তোমার নামটা চৈতালি, আর তোমাকে তুমি করে বলছি বলে কিছু মনে করো না তো। আমার মনে হয় তুমি আমার থেকে বয়সে ছোট, সেই জন্য তোমাকে তুমি করে বলছি। না না, কোনো সমস্যা নেই, আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই ডাকবেন।
তুমি বলে কোনো সমস্যা নেই, যদি আবার তুই বলেন তাতেও অসুবিধা নেই, শুধু আপনি বলবেন না। কেন, আপনি বললে কি হবে? এই যে বললেন আমি আপনার থেকে বয়সে ছোট, ছোটদের কি বুঝি আপনি বলে? বিদেশে মানুষ হয়েছেন, কিন্তু বিদেশে কিছু তো তোমার মতো দেখতে পাচ্ছি না। কে বললো আমি বিদেশে মানুষ হয়েছি? আমি পুরোপুরি এদেশের। আমার বাবা কর্মসূত্রে ওখানে থাকতেন। আমি, আমার মা, ভাই আর আমাদের ফ্যামিলির কাকারা আছে, তারা সব ওখানেই থাকতাম। তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে মা, ভাইও আমি বাবার ওখানে চলে যাই। ওখান থেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করি। এই তো আর কিছুদিন পর বাবা কাজ থেকে অবসর নিয়ে নেবে, তারপর আবার এখানেই চলে আসবো। ঘুরতে যাবে চৈতালি? সত্যি খুব ভালো হয়। আমার এখানে ঘরে বসে থেকে খুব বোরিং লাগছে। সামনের সপ্তাহে স্যারের ওখানে নতুন কোম্পানির লঞ্চ হবে, তারপর কাজের চাপ পড়বে। এখন আমি পুরোপুরি ফ্রি আছি। ভাবছি কাল পরশু করে আমাদের একবার বাড়িতে ঘুরতে যাব, ওখানে কিছুদিন থেকে তারপর চলে আসব। তোমাদের আদিবাড়ি কোথায়? এই তো পাঁচু বেসর, ভাবছি পরশুদিন যাব। ঠিক আছে, তাহলে চলো কালকে আমরা ঘুরে আসি। আপনার বোন তো শ্বেতা, কিন্তু আমাদের সাথে যাবে? শ্বেতা আমাকে বলেছিল ঘুরতে যাওয়ার কথা। অসুবিধা নেই, কালকে আমি কলেজ থেকে সকাল করে বাড়ি চলে আসবো, তারপর বেরোবো। তুমি রেডি থেকো, আর আমি সেটাকে বলে দেবো ও যেন রেডি থাকে। আপনি বুঝি কলেজে পড়েন? হ্যাঁ, কেন, কলেজে পড়ানো বুঝি তোমার পছন্দ নয়? কে বললে এসব কথা? এডুকেশন লাইন কার পছন্দ নয় বলুন? চলো নিচে চলো, আর সাথে থাকতে হবে না। হ্যাঁ চলুন। এরপর রাকেশ ও চৈতালি ছাদ থেকে নিচে নামবে। সিঁড়িটা অন্ধকার থাকায় চৈতালি প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু রাকেশ চৈতালির কোমরটাকে জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নেয় আর বলে, সাবধানে নামবে তো। আসলে যখন উপরে উঠেছিলাম তখন অতটা অন্ধকার ছিল না। ঠিক আছে, সমস্যা নেই, আমি তো আছি, আমি নিয়ে যাচ্ছি তোমায়। এদিকে রূপা তার ছাত্রছাত্রীকে পড়াতে গেছে, গিয়ে শুনলো তার 4 দিন থাকবে না, দার্জিলিং ঘুরতে যাবে। তারা রূপাকে অনুরোধ করলো যে তাদের সাথে যাবার জন্য। রূপার খুব ইচ্ছা ছিল, সে বাড়িতে এসে তার ঠাকুমাকে বলল, ঠাম্মি, আমার যে ছাত্রী আছে তিথি, ওরা গত পরশুদিন 4 দিনের সফরে দার্জিলিং যাচ্ছে। আমাকে বলছিল ওদের সাথে যাওয়ার জন্য। আমার খুব ইচ্ছা আমি ওদের সাথে যাব। না, তুই কোথাও যাবি না। কি হবে গেলে ঠাম্মা? টাকা লাগবে না, ওরাই খরচা করে আমাকে নিয়ে যাবে। না বললাম তো, আমি সব হারিয়েছি রূপা, আর সব হারিয়ে আমি তোকে নিয়ে বেঁচে আছি। সেদিন সেই ঘটনা তুই কি সব ভুলে গেলি? না ঠাম্মা, আমি কিছু ভুলে যাইনি। যদি আমি ছোট ছিলাম, তবুও আমার অনেক কিছু মনে আছে। তাই বলছি, আমার কথা শোন। কে কোথায় দেখে ফেলবে তার ঠিক আছে? আমরা যেমন প্রত্যন্ত গ্রামে আছি, এখানেই থাকি না। তারপর সামনের মাসে সুজয় এলে ওর সাথে তোর বিয়ে দিয়ে তোকে বোম্বে পাঠিয়ে দেব। সুজয় এখন ভালো ইনকাম করে, ও তোকে সুখে রাখবে। তাই বলছি, আমার কথা শোন। তুই সেদিন ও বাড়ি রিনার সাথে হাজারদুয়ারি গিয়েছিলিস। আমি সারাদিন খুব চিন্তায় ছিলাম, না জানি কেউ দেখে ফেললো নাকি। সেই ভয়ে আমি তোকে কলেজ পর্যন্ত পাঠাইনি। ঠিক আছে ঠাম্মা, তুমি যা বলছো তাই হবে। আমি ওদের না বলে দেব। স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো চৈতালি। স্যার, কালকে আমি আপনার ছোট ভাই রাকেশ আর আমার বোন শতার সাথে একটু ঘুরতে যাব। ও তাই নাকি? আমার ভাই বোনের সাথে তোমার আলাপ হয়ে গেছে? হ্যাঁ স্যার, আপনার ভাই আমাকে বলল বাড়িতে বসে বোরিং হচ্ছে, চলো কোথাও ঘুরতে যাব। তা কোথায় ঘুরতে যাবে? আমি জানি না উনি কোথায় নিয়ে যাবেন। ঠিক আছে, সমস্যা নেই, তুমি যাও। ওদের সাথে আমার ভাই ও বোন, ওরা খুব ভালো। তা কখন যাবে? আপনার ভাই কলেজ থেকে বাড়ি এসে আমাদেরকে নিয়ে যাবে। বেশ 4টে, 4:30 নাগাদ আর কি বেড়াবো। তারপর রাতে ডিনার করে বাড়ি ফিরবো। ঠিক আছে, ঘুরে এসো।
সমস্যা নেই। জানো তো, সামনের সপ্তাহে এখানে আমাদের নতুন এক কোম্পানি লঞ্চ হচ্ছে, তখন তুমি ব্যস্ত হয়ে যাবে। তার আগে তোমাদের বাড়ি থেকেও একবার ঘুরে এসো। হ্যাঁ স্যার, আমি সেটা ভাবছিলাম। আজকে রাকেশ, চৈতালি আর শ্বেতা ঘুরতে এসেছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে তাহলে রাত 8টা নাগাদ একটা রেস্টুরেন্টে ডিনার করতে ঢুকেছে। রাকেশ চৈতালিকে বলল, কি খাবে চৈতালি? অর্ডার দাও। আপনি যা পছন্দ করবেন আমি সেটাই খাবো, এই ব্যাপারে আমার কোনো মতামত নেই। তখন পাশ থেকে শ্বেতা বলে ওঠে, কেন গো, আমার ছোটদা যেটা খাবে তুমি সেটাই খাবে। তুমিও কি আমার ছোটদাকে পছন্দ করে ফেলেছো? তুমি বলো, আমি তাহলে তোমাদের বিয়ের ঘটকালি করব। শ্বেতার কথায় চৈতালি খুব লজ্জা পায়। সে লজ্জায় মাথাটা হেট করে নেয়, আর সেটা রাকেশের চোখ এড়ায় না। তবু সে গম্ভীর লুক দিয়ে শ্বেতাকে বলে, খুব পেকে গেছিস না? বাবাকে বলবো তোর বিয়ে দিতে। সে তো আমার বিয়ে হবেই, আগে তোর বিয়ে খাই, তারপর না হয় আমার বিয়ে খাবি। আর আগে আমার বড় বৌদি, ছোট বৌদি, দুটো বৌদি আমাদের বাড়িতে। আর আগে আমার বড় বৌদি, ছোট বৌদি, দুটো বৌদিকেই আমাদের বাড়িতে দেখতে চাই আমি। ওদের একমাত্র ছোট ননদ বলে কথা। বউয়ের সাথে, বৌদির সাথে কত ঝগড়া করব, খুনসুটি করব, আমি সব মনে মনে ঠিক করে রেখেছি। তোর বিয়ের সময় আমাকে একটা ভালো লেহেঙ্গা কিনে দিবি, যেটা পরে তোর বিয়েতে আমি নাচবো। কথা বলার শেষ হওয়ার সাথে সাথে শ্বেতার ফোনে একটা কল আসে। সেটা ফোনটার রিসিভ করে একটু দূরে চলে যায়, আর এদিকে চৈতালি মুখের খাবার পুড়ে কাশতে শুরু করে। রাকেশ তখন চৈতালির মাথায় হাত বুলিয়ে দেয় আর জলের বোতলটা চৈতালির মুখের সামনে ধরে, আর চৈতালিকে উদ্দেশ্য করে বলে, কে মনে হয় তোমার নাম বলছে? মায়ের মুখে ছোটবেলায় গল্প শুনেছি, খেতে বসে কেউ যদি ভীষণ খায় তাহলে তার কোনো প্রিয় মানুষ তার নাম বলে। রাকেশের কথা শুনে চৈতালি মুচকি হাসে আর বলে, তাই নাকি? তাহলে আমার বাবা মা ভাই এরা হয়তো আমার নাম বলছে, খুব মিস করছে। ওরা হয়তো আমাকে। মা বাবা ভাই ছাড়া আর কেউ নেই তোমার? হ্যাঁ আছে তো, এই দেশে আমার 2 কাকু কাকিমারা থাকে, আর তাদের ছেলে মেয়েরা আছে। আমি কালকেই ওনাদের সাথে দেখা করতে যাব। আমি ওনাদের কথা বলছি না, সোজা কথা, তোমার কারোর সাথে রিলেশন আছে? রাকেশের কথাই চৈতালি বলে, এই 22 বছর জীবনে প্রেম যে আসেনি সেটা বলবো না, এসেছিল আমার কলেজ লাইফে। তবে সেই মানুষটার প্রতি আমার কোনো অনুভূতি ছিল না। নিছক বন্ধুদের সাথে বাজি ধরে সেই ব্যক্তির সাথে 3 মাসের জন্য প্রেম করেছিলাম। তাই নাকি? তার বাজিটা কিরকম ছিল? সেটা সম্পূর্ণ সিক্রেট, কাউকে বলা যাবে না। আপনি তো আমার কথা শুনলেন, এবার আপনার কথা বলুন। আপনার কারোর সাথে রিলেশন নেই? আমার এই 25 বছর জীবনে এখন আসেনি, তবে আমি অপেক্ষায় আছি তার জন্য। সে আসছে আমার জীবনে পবিত্র এক আলো হয়ে। তাই নাকি? অল দ্য বেস্ট, আগাম শুভেচ্ছা জানালাম। এদিকে রাজের মা রাজের বাবাকে বলল, আমি নয় কিছু বুঝতে পারি না জানো, আমার মনে হয় রাজ চৈতালি বলে মেয়েটাকে ভালোবাসে। তোমায় কে বললো? কেউ বলেনি, দেখে মনে হয়। তা না হলে মেয়েটা একা একা কি করে রাজের সাথে এদেশে এলো? তুমি বলো না, এটা কি সত্যি নয়? ভালোবেসেছি বলেই তো এসেছি। তুমি নয় বড্ড ফালতু বকছো। রাজের সাথে এসেছে বলে মেয়েদের আজকে ভালোবাসে, এটা হয় নাকি? দেখো, সেবারে আমরা অনেক ভুল করে ফেলেছি, এবার কিন্তু আর কিছু ভুল করব না। ওই ঘটনা রাজ যদি কোনোভাবে জানতে পারে তাহলে ও কোনোদিনও আমাদের ক্ষমা করবে না। সেবারে রাজ একটা ভুল করেছিল, একটা বস্তির মেয়ের সাথে কোনোদিনও আমাদের পরিবারের যোগ্য হতে পারে না। কিন্তু চৈতালি বলে মেয়েটা, ও তো লন্ডনের থেকে মানুষ হয়ে এসেছে, এই পরিবারের সাথে মানিয়ে নিতে ওর কোনো সমস্যা হবে না। আমি বরং এক কাজ করি, চৈতালির সাথে কথা বলি, ওর বাবা মার ফোন নাম্বার নেই, আর ওনাদের ঘরে এখানে আসতে বলি। রাজ, কিন্তু মেয়েটাকে
এখনো খুঁজছে। তোমায় কে বললো? সেদিন রাজ ওর বন্ধু কার্তিকের সাথে কোথাও গিয়েছিল। আমাদের বাড়ির কাজের লোক পুষ্প আছে না, ও শুনেছে। রাজ কার্তিককে ফোন করে বলেছিল যেভাবেই হোক মেয়েটাকে আমার জীবনে ফিরিয়ে আনতে হবে, কিন্তু মেয়েটা আদৌ বেঁচে আছে কিনা সেটা তো আমি জানি না। তুমি চুপ করো, কেউ কোথা থেকে শুনে ফেলবে। আমার সরকারে এত সম্মানহানি হবে, বিরোধী পার্টি উঠে পড়ে লাগবে। তুমি বরং চৈতালির সাথে কথা বলো, ওর বাবা মাকে ফোন করে এখানে আসতে বলো। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে হবে। বিয়ে হয়ে গেলে ওইসব পুরনো কথা আমার মনে হয় মনে রাখবে না। সামনে ইলেকশন এসে গেছে, তার আগে রাজের বিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি কালকে ওই চৈতির সাথে কথা বলবো। রাজের কোম্পানির লঞ্চ হয়ে গেছে এদেশে, সেসব কাজ নিয়ে চৈতালি ওরা আজ খুব ব্যস্ত থাকায় কদিন ধরে কারোর সাথে সেভাবে দেখা হয়নি। তার কিছুদিন পর রাজের মা চৈতালিকে বলে, চৈতালি, আমি কদিন ধরে তোমায় খুঁজছিলাম। তুমি ব্যস্ত থাকায় আমি তোমার সাথে কথা বলতে পারিনি। তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কি আমাকে 10 মিনিট সময় দেবে? হ্যাঁ ম্যাম, এই কদিন খুব ব্যস্ত ছিলাম। আসলে স্যারের নতুন কোম্পানির জন্য কিছু প্রজেক্ট কাজ চলছিল, সেখানেই একটু ব্যস্ত ছিলাম। এখন একটু ফাঁকা আছি। হ্যাঁ ম্যাডাম, বলুন, আপনি কি বলবেন? তোমার বাবা অথবা মা কারো কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দেবে? কেন ম্যাম, কিছু কি দরকার আছে আমার বাবা মার সাথে? সামনের সপ্তাহে দোল পূর্ণিমা, যে উপলক্ষে আমাদের বাড়িতে একটু পুজোর আয়োজন করা হয়েছে। সেই কারণে উনাদের এখানে আসার জন্য আমন্ত্রণ করব। ঠিক আছে, সমস্যা নেই, আমি বাবা মাকে বলে দেব। আরে তোমাকে কিছু বলতে হবে না, ওনারা আমাদের বাড়িতে আসবে। আমাদের অতিথি নিমন্ত্রণটা তো আমাদের করতে হবে নাকি? ও আচ্ছা, ঠিক আছে, নাম্বারটা? তারপর রাজের মা চৈতালির কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার বাবাকে ফোন করে আর বাড়িতে আসার জন্য আমন্ত্রণ করে। তার পরের সপ্তাহ চৈতালির বাবা মা উভয় রাজদের বাড়িতে আসে। পুজো উপলক্ষে অনেক গেস্টকে নিমন্ত্রণ করা হয়। সেদিন রাতে এক অনুষ্ঠানে রাজের বাবা ঘোষণা করে যে আজ আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার বড় ছেলে রাজকে আপনারা সবাই জানেন। আমরা বিয়ে ঠিক করেছি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চৈতালির সাথে। সামনের সপ্তাহে ওনাদের এঙ্গেজমেন্ট। আর 3 মাস পর চৈতালির বাবা মা দেশে ফিরে এলে ওদের শুভ কাজটি তখন সম্পূর্ণ হবে। রাজের বাবা হঠাৎ করে এরকম একটা কথা ঘোষণা করবে এত লোকের মাঝে, তা সে কেউ ভাবতেই পারেনি। তার বাবার কথায় শুধু রাজ আর চৈতালি নয়, রাকেশ, এমনকি তার ছোট বোন শ্বেতা, সেও অবাক হয়ে যায়। কারণ শ্বেতা জানে রাকেশ ও চৈতালি এরা একে অপরকে মনে মনে ভালোবাসে। রাকেশ চৈতালি খুব খারাপ লাগে প্রকাশ্যে কথা বলায়। আর সব থেকে বেশি রেগে যায় রাজ। বাবার কথা শুনে তার মাথায় আগুন জ্বলতে থাকে। সে তখন সবার সামনে তার বাবাকে বলে, বাবা, তোমার মাথা ঠিক আছে তো? না, সামনে ইলেকশন এসে পড়ায় তোমার মাথায় কিছু সমস্যা হয়েছে। কী সব কথা বলছো উল্টো পাল্টা? আমার মাথা খারাপ হবে কেন? ঠিক আছে, আমি আপনার সাথে এ ব্যাপারে পরে কথা বলবো। রাতের বেলা রাজ আর বাবা মার সাথে খুব ঝগড়া করে। আপনি আমার মতামত না নিয়ে এতগুলো লোকের সামনে আমার বিয়ের কথা কেন ঘোষণা করলেন? কেন, আমি কি দোষ করেছি? তুমি তো চৈতালিকে ভালোবাসো, আর ও তো খারাপ মেয়ে নয়। ও আমাদের বাড়ির বউ হওয়ার উপযুক্ত। তাই আমি ঘোষণা করেছি। কেন, এই বিয়েতে তোমার কি মত নেই? বাবার কথায় রাজ খুব রেগে যায় আর বাবাকে চিৎকার করে বলতে থাকে, আপনি এত বড় একটা কথা ঘোষণা করার আগে আমার মতামত নিয়েছিলেন? আমি কি করে জানবো? তোমার মাই তো বলল চৈতালির সাথে নাকি তোমার সম্পর্ক আছে, তুমি ওকে ভালোবাসো। সেই কারণে তোমার মা চৈতালি বাবা আমাকে ফোন করে এখানে আসতে বলে। না, ভুল কথা চৈতালি আমার ভালো বন্ধু। আমি কখনো ওকে ভালোবাসি না যে ওকে আমি বিয়ে করব। তুমি যা ভুল করেছো তা তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি আবার সবাইকে ডেকে ঘোষণা করবে যে আমার ছোট ছেলে রাকেশ চৈতালিকে ভালোবাসে
ওদের দুজনের বিয়ে দেয়া হবে। আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। কি বলছো তুমি? হ্যাঁ বাবা, এটাই সত্যি। তা কবে থেকে? আমি তো কিছুই জানি না। ঠিক বাড়িতে থাকেন আপনি, যে বাড়ির খবর রাখবেন। চৈতালি এখানে আসার পর থেকে রাকেশ আর চৈতালি একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমি যদি ভুল না হয়ে থাকি, এ ব্যাপারে ওদের দুজনের মত আছে। আপনি ওদের দুজনের সাথে কথা বলবেন। ঠিক আছে। রাত যখন তার বাবাকে এই কথাগুলো বলছিল, তখন তার মাও পাশে ছিল। রাজ তার মাকে উদ্দেশ্য করে বলে, তুমি এত বোকা মা, তোমার চোখের সামনে এসব ঘটে গেল আর তুমি বুঝতে পারলে না? বোন সব জানে, তুমি ওর কাছ থেকে জেনে নেবে, আর পারলে রাকেশ চৈতালির সাথে এই ব্যাপারে কথা বলবে। রাত 11টা বাজে। বাড়ির সবাই যে যার রুমে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ টোকা পড়ে। চৈতালি সেই শোবে, একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে। হঠাৎ দরজায় শব্দ হয়, তার ঘুমটা ভেঙে যায়। ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দেয়। রাকেশ ছুটে এসে চৈতালিকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলে, তুমি এই বিয়েতে একদম রাজি হবে না চৈতালি। আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাব। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই ভালোবেসে ফেলেছি। তুমি নিজে থেকে আমাদের সম্পর্কের কথা আমার বাবা মা ও তোমার বাবা মাকে জানাবে। এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সময় হলে আমি নিজে থেকেই সকলকে বলবো আমাদের কথা। একটা কথা বলবো, সত্যি বলবে? হ্যাঁ, অবশ্যই। তুমি কি আমার দাদাকে ভালোবাসো? স্যারকে আমি পছন্দ করি, ঠিক কথা, কিন্তু তার প্রতি আমার কোনো ফিলিংস আসে না। আর আমার প্রতি? ওটা কি মুখে বলবো না করে দেখাবো? কথাটা বলে চৈতালি রাকেশকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল। তারপর তার বুকে মাথা রেখে বলল, এটা আমার শান্তির জায়গা, এখানে আমি সারা জীবন থাকবো। দেবে তো তোমার এই বুকে আমাকে থাকতে? তারপর রাকেশ ও চৈতালিকে নিজের বুকের মধ্যে দুহাত দিয়ে জড়িয়ে ধরল। তারপর রাকেশ বলল, জানো চৈতালি, আমি তোমার মনের কথা অনেকদিন আগেই জানতে পেরে গেছি। তবে আমার মনে হয় দাদার এই বিয়েতে মত নেই। জানো, আমার দাদা তোমাকে বলেছে কি আমি জানি না। আমার দাদা না একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতো। তার প্রায় আজ থেকে 5 বছর আগের ঘটনা। তারপর মেয়েটার পুরো ফ্যামিলি আগুনে পুড়ে মারা যায়। তারপরেই বাবা দাদাকে কম্পিউটারের ডিপ্লোমা করার জন্য লন্ডন পাঠিয়ে দেয়। তুমি আমার দাদার মুখ থেকেই সব জানতে পারবে। আমি এর থেকে বেশি কিছু জানি না। আমি তখন হোস্টেলে থেকে পড়াশোনা করছিলাম। এটুকু শুধু জানি, তার বেশি কিছু আমি বলতে পারবো না। দাদা তারপর থেকে মদ আর সিগারেটে আসক্ত হয়ে পড়ে। ক্লাবে সারা রাত ধরে পার্টি করতো। বাবা এইসব পছন্দ করতো না। দাদার সাথে বাবার এই নিয়ে মাঝে মধ্যে ঝামেলা হতো। আমার মনে হয়েছিল স্যারের ভেতরে কোনো চাপা কষ্ট আছে, কিন্তু উনি কখনোই তা প্রকাশ করে না। ঠিক আছে, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। তুমি দরজাটা বন্ধ করে দাও। সুজয় বাড়ি ফিরে এসেছে এই খবরটা রোপার কানে পৌঁছাতে সে ভয় পেয়ে গেল। তার আর কিছু করার নেই, এবার বোধহয় বিয়েটা তাকে করতেই হবে। তার ঠাম্মা রূপাকে বলল, শুনেছিস রূপা, সুজয় পরশুদিন বাড়ি এসেছে। ওর মা বলছিল 2 মাস এখন থাকবে, তার মাঝে তোর সাথে ওর বিয়েটা দিয়ে দিতে চাই। ওর ফ্যামিলি তোকে দেখতে আসতে চাইছে। আমি কি ওদেরকে আসতে বলবো? তুমি কি ওদেরকে আমার যে মাথায় মাঝে মাঝে যন্ত্রণা হয় সে কথাটা বলেছো? ডাক্তার কি বলেছে তা তো ওদের জানানো দরকার। ওইসব কিছু নয়, দূর থেকে পড়ে যাওয়ার জন্য মাথায় একটু আঘাত লেগেছে। আমাদের পয়সা নেই, তাই বলে এই ডাক্তার দেখাতে পারিনি। ডাক্তার দেখালে হয়তো তোর এই যন্ত্রণাটা সহ্য করতে হতো না। সুজয় ভালো ছেলে, ও বিয়ের পর বড় ডাক্তার দেখালে তোর মাথা যন্ত্রণা ভালো হয়ে যাবে। সেটা অন্য ব্যাপার, তবু তুমি আমার এই রোগের কথাটা ওদের কাছে সত্যি বলে দেবে। আমি চাই না ভবিষ্যতে এ নিয়ে ওরা আমাকে কথা শোনায়। সে নয় পরে বলা যাবে, তাহলে আমি এখন ওদের আসতে বলি। এদিকে চৈতালি রাজের সামনে দাঁড়িয়ে আছে প্রায় আধ ঘন্টার উপর। কিছু জিজ্ঞাসা করবে কি কি কিছু জিজ্ঞাসা করবে কি ঠিক সাহস হচ্ছে না। চৈতালির মনোভাব বুঝতে পেরে রাজ চৈতালিকে বলল, তুমি কিছু কি বলবে আমায় চৈতালি?
হ্যাঁ স্যার, কিছু জিজ্ঞাসা করার ছিল। বলে ফেলো, কি জানতে চাইছো? কিছু মনে করবেন না তো? না। আমাকে তো আপনি ভালো বন্ধু মনে করেন। আমি শুনেছি আপনার জীবনে একটা অতীত আছে যা আপনাকে ভীষণ কষ্ট দেয়। আপনি নাকি সেই অতীতকে ভুলতে পারেন না। যদি আমাকে আপনি আপনার ভালো বন্ধু মনে করেন তাহলে আপনার সেই কষ্ট আমার সাথে শেয়ার করতে পারেন। কে বলেছে তোমাকে আমার সম্পর্কে এসব কথা? আমার ছোট ভাই রাকেশ? হ্যাঁ স্যার। তুমি ওকে খুব ভালোবাসো নয়? আমি তোমাদের দুজনকে দেখেছি। খাবার টেবিলে একদিন আমরা সবাই খেতে বসেছিলাম। খেতে বসে রাকেশ তোমাকে ইশারা করছিল আর তুমি মুচকি হাসছিলে। আমি সেদিনই সব বুঝে গেছি। আমার ভাই খুব ভালো ছেলে, আমার ভাই খুব ভালো ছেলে। দেখো, তুমি ওকে পেয়ে সুখী হবে। স্যার, আপনার কথা বলুন না। আপনার অতীতে ঘটে যাওয়া সেই কালো অধ্যায় আমার খুব জানতে ইচ্ছে করছে। শুনবে তুমি আমার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনা? আমি আজ পর্যন্ত কারোর সাথে কোনোদিন এসব শেয়ার করিনি। শুধু আমার বন্ধু কার্তিক, ও কিছুটা জানে এই বিষয়টা। তবে শোনো, আজ থেকে 5 বছর আগে আমাদের বাড়িতে ফুলের বাগান পরিষ্কারের জন্য একজন মালিকে রাখা হয়েছিল। ওই মালি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে যেতে একটা বস্তি আছে, ওখানে সে ফ্যামিলি নিয়ে থাকতো। তারপর মালি মারার পর তার বিধবা স্ত্রীকে আমাদের থেকে এই কাজের জন্য নিয়োগ করে। আমি তখন এমএসসি ফাইনাল পরীক্ষা দিয়েছি। একদিন উপরে ছাদ থেকে লক্ষ্য করলাম মালি ঠাকুমার সাথে একটা মেয়ে কথা বলছে। মেয়েটা পরনে ছিল হলুদ রঙে হৃদয়। মেয়েটার গায়ের রং শ্যামবর্ণ ছিল, খুব একটা ফর্সা ছিল না। চোখগুলো ছিল টানা টানা। তার হাসিটা ছিল খুব সুন্দর, হাসলে গালে টোল পড়তো। ফর্সা হলে মেয়েটাকে হয়তো ভালো লাগতো না। এই গায়ের রঙের সাথে তার মুখ এবং শরীর গঠনের অনেকটা মানিয়ে গেছে। তারপর মেয়েটাকে দেখার জন্য আমি কৌতূহলে বেড়ে গেল। আমি নিচে নেমে এসে মালি ঠাকুরমাকে জিজ্ঞাসা করলাম, 5 বছর আগে। ঠাকুমা, এই মেয়েটা কে গো? আর কি বলছে সে তোমাকে? বাবা, এই আমার নাতনি, আমার ছেলের মেয়ে। ও আমাকে আজকে সন্ধ্যাবেলা বাড়ি চলে যেতে বলেছে। কেন, তুমি তো আমাদের বাড়িতেই থাকো। হ্যাঁ থাকি, তবে আমি আজকে চলে যাব। দূর সম্পর্কে আমার একটা বোন এসেছে। রাজ রূপার দিকে আর চোখে একটু তাকিয়ে দেখলো, তারপর ঠাম্মাকে বলল। তোমার নাতনির নাম কি? রাজের প্রশ্নের উত্তর ঠাম্মাকে দিতে হলো না, তার আগে রূপাকে বলল। আমার নাম রূপা। তা তুমি কিসে পড়ো? এবছর মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমি আর আমার একটা ছোট ভাই আছে, সে ক্লাস 5-এ পড়ে। তা তোমার বাবা কি করে? ট্রলি ভ্যান চালায়। ও আচ্ছা, তা তুমি কেমন পরীক্ষা দিয়েছো? ভালো হয়েছে, শুধু ব্যথাটা একটু খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে মানে? তাহলে কি ফেল করবে নাকি? না না, ফেল করব কেন? আসলে বুঝতেই তো পারছেন, অঙ্ক মানে একটু প্র্যাকটিসের ব্যাপার। আমি প্র্যাকটিসটা একটু কম করেছিলাম, সেই কারণে কিছু সমস্যা হয়েছে। তবে ফেল করব না। তা রেজাল্ট বেরোনোর পর কি নিয়ে পড়বে? কি নিয়ে মানে ঠিক বুঝলাম না। বলছি সায়েন্স নিয়ে পড়বে। ওরে বাবা রে, সায়েন্স, তাও আবার আমি? অসম্ভব ব্যাপার। কেন অসম্ভব? বললাম না, ম্যাথ খুব খারাপ পরীক্ষা হয়েছে, আর এমনিতেই আমার অঙ্ক করতে ভালো লাগে না। ওসব হিসাবের ব্যাপার আমার মাথায় ঢুকে না। আগে রেজাল্ট বেরোক না, পরবর্তীতে পদক্ষেপ করে নেব। এভাবে দুজনের পরিচয় শুরু হয়। তারপর রাজ প্রতিদিনই ফুল গাছ দেখার বাহানাতেই মালি ঠাকুমার কাছে আসতো, বিভিন্ন বিষয়ে গল্প করত। কিন্তু তারপর দিন থেকে তার নাতনিকে আর দেখতে পায়নি। রাজ সাহস করে মারি ঠাকুমার তার নাতির কথা জিজ্ঞাসা করতে পারে না। তারপর একদিন মালি ঠাকুমার ঘরে এসে দেখে মালিথা বসে খাচ্ছে আর তার নাতনি একটা চেয়ারে বসে আছে। রাজদের বাড়ির পিছনে এই ফুল বাগান আর মালিতে থাকার জন্য একটা ছোট্ট ঘর আছে, আর মালি ঠাকুমা সেই ঘরেই থাকে। তার কাজ হলো ফুল গাছের জল দেওয়া, বাগান পরিষ্কার করা, সময় মতো ফুল গাছের ডাল ভাঙা। মালি ঠাকুমার ঘরের দরজা ভেজানো ছিল। রাজ বাইরে থেকে মালি ঠাকুমার উদ্দেশ্যে বলল, ঠাম্মা, ভেতরে আসবো? রাজের গলা শুনতে পেয়ে মালি ঠাকুমা খাবারের থালা চাপা দিয়ে রেখে দিল আর রাজকে বলল,
হ্যাঁ বাবা, ভিতরে এসো, এটা তো তোমাদেরই বাড়ি। আমাকে আবার জিজ্ঞাসা করার কি আছে? তুমি যখন এখন এখানে আছো তাহলে এখন এটা তোমারই ঘর। রাজ খাবারের থালাটা চাপা দেয়া আছে দেখে আমাকে বলল, কি ব্যাপার ঠাম্মা, খাওয়া শেষ না করে তুমি যে খাবারটা চাপা দিয়ে রেখে দিলে? ঠিক আছে বাবা, আমি পরে খেয়ে নেব। পরে নয়, তুমি এখনই খাবে। আর কই দেখি তুমি কি খাচ্ছিলে? কথাটা বলে রাজ আমার খাবারের থালাটা খুলে দেখে তালের পিঠা আছে। তা দেখে রাজ খুব খুশি হয়ে বলল, জানো ঠাম্মা, এই তালের পিঠা আমার খুব প্রিয়। ছোটবেলায় একবার মায়ের সাথে মামার বাড়ি গিয়ে দিদার হাতে বানানো পিঠা খেয়েছিলাম। সেই স্বাদ আমি আজও ভুলতে পারি না। কথাটা বলে রাজ ঠাম্মার থানা থেকে পিঠা নিয়ে খেতে শুরু করে। তাদেরকে ঠাম্মা বলে, বাবা, তুমি তো ঠিক কাজ করোনি। আমরা গরিব ছোট লোক বস্তিতে থাকি। যদি বড় বাবু, বড় মালকিন জানতে পারে তাহলে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবে। রাজ আমার কোনো কথাই শুনলো না। সে পিঠে খেতে খেতে রূপার দিকে তাকিয়ে দেখল। রূপা মুচকি হাসছে। তারপর রাজ রূপাকে বলল, খুব হাসি পাচ্ছে নয়? তা এতদিন ঠাম্মার সাথে দেখা করতে আসনি কেন? আমি তো বাড়িতে ছিলাম না, তা কোথায় গিয়েছিলে? পরীক্ষা হয়ে গেছে বলে একটু ঘুরতে গেছিলাম আমার এক আত্মীয়ের বাড়িতে। ওখানে আমি 1 মাস ছিলাম, এই কালকেই ফিরেছি। তা শুধু ঘুরলে হবে? নতুন ক্লাসে পড়া শুরু করতে হবে না? আগে রেজাল্ট বেরোক তারপর, তা না হলে নতুন ক্লাসের বই পাবো কোথায়? আমার কাছে আছে, সত্যি আমার কাছে আছে। তবে আমি তো সায়েন্সে পড়েছি, আর তুমি যদি অন্য বিভাগে পড়ো তাতে সমস্যা নেই। ইংরেজিটা সব বিভাগই পড়তে হবে, আর ওই বইটা আমার আছে। তুমি প্রতিদিন সন্ধেবেলা ঠাম্মার কাছে চলে আসবে, আমি 1 ঘন্টা পড়ে ইংরেজিটা তোমাকে পড়াবো। রাজের কথায় রূপা একটি বিস্মিত হলো। তারপর মাথা নেড়ে সম্মতি জানালো। তার মানে সে কাজের কাছে পড়বে। আসলে এতে রাজের একটা উদ্দেশ্য আছে। প্রথমত, সে মেয়েটার সাথে দেখা করতে চাইছে কোন একটা অজুহাত দেখিয়ে। আসল কথা, রাজ একজন সিএম এর ছেলে। ওর সাথে সর্বদা নিরাপত্তারক্ষী একজন কর্মী থাকে, অর্থাৎ বডিগার্ড থাকে। তাই রূপাকে দেখার বাহানায় ওর এই সুযোগটা কাজে লাগালো। তারপরের দিন রূপা তার ঠাম্মার কাছে এলে রাজও তার ঠাম্মার কাছে আসে। তার হাতে ছিল একটা 11 ক্লাসের পুরানো ইংলিশ বই। রাজ রূপাকে বলল, তুমি রেডি তো রূপা আমার কাছে পড়ার জন্য? রাজের কথায় রূপা হাসলো আর বলল, সেদিন তো সব কথা হয়ে গেল, আজ আবার কি জিজ্ঞেস করছেন কেন? ও ঠিক আছে। তারপর রাজ রূপাকে পড়াতে শুরু করলো। এই বিকেলের দিকে রাজদের বাড়িতে কেউ থাকে না। তার বাবা সিএম হয়, বিভিন্ন সরকারি কর্মসূচিতে ব্যস্ত থাকে। আর মা যেহেতু একজন সমাজসেবিকা, তাই সেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তার 2 ভাই বোন, ওরাও যে যার মতো ব্যস্ত থাকে। রাজ মেয়ে রূপার সাথে এইভাবে দেখা করে সেটা কেউ জানে না। যেহেতু রূপার ঠাম্মা এই বাড়িতে মালির কাজ করে, সেই সূত্রে রূপার ঠাম্মাকে সবাই জানতো। আর রূপাও ঠাম্মার সাথে যে দেখা করতে আসে সে যে সিকিউরিটি গার্ডেরা আছে তারা জানে, তাই তারাও রূপাকে কিছু বলে না। এভাবে চলছিল বেশ। রাজ ও রূপার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু সাহস করে রাজ বা রূপা এই প্রকাশ করে না। রাজ মনে মনে তার পজিশন যে জায়গায় হয়তো রূপা না করে দিবে, আবার রূপা মনে করে সে বস্তিতে থাকে, গরিবের মেয়ে, দেখতে কতটা সুন্দর নয়, তাই সে কি করে ভাববে সিএম এর ছেলে তাকে পছন্দ করবে। কিন্তু প্রকৃত ভালোবাসা কি সবসময় কাল, জাত, ধর্ম, গরিব, বড়লোক, রূপ, গুণ এগুলো দেখে বিচার করে? তাই এদের সম্পর্কের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটল না। দুজনের মধ্যে এক তীব্র আকর্ষণ জন্ম নিল। এভাবে চলছিল বেশ কিছুদিন। রূপার মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যায়, সে পাশ করে 11 ক্লাসের ভর্তি হয়।
হঠাৎ তার ঠাকুমা একদিন অসুস্থ হয়ে পড়ে। রূপার ঠাম্মা রূপাকে বলে, দেখ রূপা, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। আমি সাহেবদের বাড়ি যেতে পারবো না। গায়ে কিছুটা জ্বর আছে। আমাকে তো আবার গাছে জল দিতে হবে, তাহলে জল ঘাটতে হবে। জল যদি বেশি ঘাটি তাহলে শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাবে। তুই কোনো এক কাজ কর, আজকে বিকালে তুই গাছগুলোতে জল দিয়ে আয়। বিকেলবেলা যাবি, সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসবি। ঠাম্মার নির্দেশ পেয়ে রূপা রাজদের বাড়ি যায়। কিন্তু তখন চৈত্র মাস, বিকেল বেলা হওয়ায় কালবৈশাখীর পূর্বাভাস দেখা যায়। বিকাল থেকে আকাশ কালো ভ্রমরের মতো হয়। রূপা কোনো রকমে জল দেওয়া শেষ করে বাড়িতে ফিরতে চায়, কিন্তু তার আগেই ঝড় উঠে যায়। রূপা মালিদের থাকার জন্য যে ঘরটা আছে সেই ঘরটার ভিতরে ঢুকে পড়ে দরজা বন্ধ করে চুপটি করে বসে থাকে। কিন্তু তারপরে একজনের কথা শুনতে পায়, রূপার নাম ধরে ডাকছে। সে আর কেউ নয়, রাজ। রাজ রূপাকে বলে, রূপা, দরজা খোলো। রাজের ডাকে রূপা দরজা খুলে দেয়। রাজ ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। ভালো থাকুন। তুমুল ঝগড়া, বৃষ্টি আর সেই সঙ্গে আকাশ ডাকছে আর বিদ্যুৎ চমকানি, সব মিলিয়ে এক বিষাক্তময় পরিবেশ। রূপা রাজকে বলল, আপনি আবার এখানে এলেন কেন? দেখছেন না বাইরে কত ঝড় বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। একটা ছোট ঘর, এই জানলা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছে। আপনি চলে যান। রূপার কথায় রাজ রূপার মুখটা হাত করে চেপে ধরলো আর বলল, চুপ থাকো, কোনো কথা বলো না। বাইরে ঝড় বৃষ্টির তীব্র থেকে তীব্রতা হলো। মেঘের গর্জনে রূপার খুব ভয় লাগতে শুরু করলো। রূপার ভয় পাচ্ছে দেখে রাজ রূপাকে নিজের বুকের মধ্যে চেপে ধরলো। রূপা চুপ করে রাজের বুকে মাথা রেখে দাঁড়িয়ে রইল। তারপর রাজের কি হলো কে জানে। সে রূপার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মধ্যে আবদ্ধ করে নিল। রূপাও বাধা দিল না, সেও রাজের সাথে রেসপন্স করতে শুরু করলো। রূপার সাড়া পেয়ে রাজ রূপাকে ঘরে যে ছোট্ট বিছানা আছে সেখানে শুইয়ে দিল। তারপর রূপার উপর ঝাঁপিয়ে পড়লো, তাকে আদরে আদরে ভরিয়ে দিতে শুরু করলো। তারপর রাজের আদর পেয়ে রাজকে বলল, আমার মধ্যে আপনি হারিয়ে যান। রূপার কথায় রাজ রূপার দিকে নেশা ভরা চোখে তাকালো। রাজ নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। তাই সে মনে মনে ভাবলো। ততক্ষণেই ঝড় বৃষ্টি থেমে গেছে। এদিকে বাড়িতে সিকিউরিটি গার্ড চিৎকার করে ওঠে। গার্ডের চিৎকারে দুজনের জোড়া লাগা থেকে বেরিয়ে আসে। দুজনেই দুজনের থেকে ছিটকে সরে যায় আর দুজনেই ভাবতে থাকে এতক্ষণ কি ভুল করছিল তারা। গার্ডের চিৎকার শুনে ওপর একজন গার্ড ছুটে এসে জিজ্ঞাসা করে। তারপর গার্ড দরজার বাইরে থেকে রূপাকে বলে। এ কথা বললে গার্ড সেখান থেকে চলে যায়। এদিকে রূপাকে রাজ বলে, আজকে রাতে দুজনে অনেক গল্প করব। আমার স্কুল লাইফের কথা তোমাকে সব বলবো। তখন আমি কত দুষ্টু ছিলাম। তারপর ঠাম্মার ঘরে আনা কিছু মুড়ি আর চানাচুর ছিল, তাই খেলো ওরা দুজনে। রাজ খুব খুশি মনে মুড়ি চানাচুর খাচ্ছিল, কিন্তু রূপার কোথায় যেন একটা মনে হতো খেতে খুব অসুবিধা হচ্ছে। তাই রূপা রাজকে বলল, আপনার খেতে খুব অসুবিধা হচ্ছে না? আরে, এ তোমার প্রিয় খাবার। ছোটবেলায় কত খেয়েছি মামার বাড়ি গিয়ে। তারপর দুজনে সারা রাত ধরে অনেক গল্প করে রাস্তার মামার বাড়িতে গিয়ে কিভাবে পুকুরে সাঁতার কাটতো, কিভাবে ডুবে ডুবে মাছ ধরতো সেসব গল্প করতে থাকে। স্কুলে কত দুষ্টুমি করেছে সেই সব নানা রকম গল্প রূপাকে শোনায়। এভাবে গল্প করতে করতে দুজনে ঘুমিয়ে পড়ে। খুব সকালে রাজের ঘুম ভাঙে। সে রূপাকে ডেকে দেয়। তারপর দরজা খুলতেই দেখে তার মা পুজো করবে বলে বাগান থেকে ফুল তুলছে। হঠাৎ ঘরে দরজা খোলা আসবে, রাজের মা সেদিকে তাকায়। রাজকে এভাবে দরজা খুলে বেরোতে দেখে তার মা সেখানে ছুটে আসে আর ছেলেকে জিজ্ঞাসা করে, রাজ, তুই এইখানে?
কথাটা বলে রাজের মা ঘরের ভেতরে ঢুকে, আর সে দেখতে পায় রূপা তখন ঘুম ঘুম চোখে নিজের জামাটা ঠিক করছে। তাই দেখে রাগে চিৎকার করে ওঠে আর রাজকে বলে, বাবা, আমি কি পাপ করেছি আজ আমাকে এই দৃশ্য দেখতে হলো? আমি তো ভেবেছিলাম বৃষ্টির জন্য তুই হয়তো কোনো বন্ধুর বাড়িতে আসিস, তোর ফোনটা সুইচ অফ দেখাচ্ছে, কিন্তু এই সকালবেলা আমি কি দেখলাম? মায়ের কথায় রাজ মাকে বলে, তুমি যা ভাবছো তা ঠিক নয় মা, সেরকম কিছু হয়নি আমাদের মধ্যে, তুমি বিশ্বাস করো মা। রাজের মা আর কিছু বলে না। সে জানে সে চিৎকার করে কিছু বললে সে কোথাও থেকে শুনে ফেলবে, তাই সে চুপচাপ সেখান থেকে চলে গেল। রাজও তার মায়ের পিছু নিল। এর ফাঁকে রূপা সেখান থেকে চলে গেল। রাজ বারবার তার মাকে বোঝাতে চেষ্টা করলো, কিন্তু তার মা কোনো কথা শুনল না। রাতে সে তার স্বামীকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? তুমি মালি বউকে কাজে আসতে বারণ করে দাও। কেন, কি হয়েছে? অনেক অঘটন ঘটে গেছে এ বাড়িতে। রাজের মায়ের কথা শুনে রাজুর বাবা বসা থেকে উঠল, তারপর স্ত্রীকে বলল, কি বলছো কি তুমি? কি অঘটন ঘটতে চলেছে? তোমার আদরের বড় ছেলে ওই মালির বউ নাতনির সাথে সারা রাত ওই বাগানে যে ঘরটা আছে সেখানে মালির বউ থাকে, সেই ঘরে রাত কাটিয়েছে। কি বলছো কি তুমি? তারপর রাজের মা সকালবেলা ফুল তুলতে গিয়ে কি দেখেছে সেসব কথা তার স্বামীকে বলল। সব শুনে রাজের বাবা তার স্ত্রীকে বলল, ঠিক আছে, আমি মালি বউকে আসতে বারণ করে দেব। আমি অন্য লোক খুঁজে নেব। তুমি রাজকে বারণ করো ও যেন ওই মেয়েটার সাথে আর কোনো সম্পর্ক না রাখে। এসব যদি 5 কান হয় তাহলে আমি রাজনীতি কেরিয়ার শেষ হয়ে যাবে। আমার রাজনীতি কেরিয়ার শেষ হয়ে যাবে। আমার সরকারি পতন হবে। মিডিয়া উঠে পড়ে লাগবে, পাবলিক খেপে যাবে, বিরোধীরা আন্দোলন শুরু করবে। খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে। রাজ এই বিষয় নিয়ে তার মায়ের সাথে কথা বলতে গেলে তার মা রাজের সাথে কোনো কথা বলে না। তারপর দিন মালি বউ কাজে এলে রাজের মাতাকে বলে, মালি বউ, তোমাকে আর এখানে কাজ করতে আসতে হবে না। কেন? বড় মালকিন কি দোষ করেছি আমি? তুমি কোনো দোষ করেনি, দোষ তোমার নাতনি করেছে। কি দোষ করেছে আমাকে বলুন, আমি ওকে শাস্তি দেব। তোমার নাতনি আমাদের সবচেয়ে প্রিয় জিনিসকে চুরি করেছে। চুরি করেছে আমার নাতনি? আমি বিশ্বাস করি না বড় মালকিন। হ্যাঁ, তোমার নাতনি আমাদের সম্মান বিশ্বাস সব চুরি করেছে। সে অপরাধী, তাই তার অপরাধের জন্য তোমাকেও শাস্তি পেতে হবে। তুমি আর আমাদের বাড়িতে কাজে আসবে না। কাল থেকে অন্য মালি বাগানে কাজ করবে। কদিন ধরে রাজ লক্ষ্য করছে মালি ঠাম্মা তাদের বাগানে কাজ করে না, অন্য এক লোক কাজ করছে। তা দেখে রাজ তার মাকে বলে, মা, মালি ঠাম্মা আর কাজে আসে না, তার জায়গায় দেখছি অন্য লোক কাজ করছে। হ্যাঁ মালি বউ আর আসবে না, তার জায়গায় তোর বাবা নতুন লোক নিয়োগ করেছে। আর কাল থেকে তোমাকে আরো 2 জন গার্ড বেশি দেওয়া হবে। না, আমার কোনো গার্ড লাগবে না। তুমি বুঝতে পারছো না? তোমার বাবা একজন সিএম আর তোমরা তার সন্তান। সেই হিসাবে যখন তখন তোমাদের উপর আক্রমণ হতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। আসলে এই নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার কারণ হলো রাজ কোনোভাবেই যেন রূপার সাথে যোগাযোগ করতে না পারে। এমনকি গার্ডের বলে দেওয়া হলো রাজ কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কার সাথে দেখা করতেছে, কি নিয়ে আলোচনা করতেছে, সব কিছু যেন তার বাবা মাকে জানানো হয়। কিন্তু রাজ রূপার সাথে কথা না বলে সে পাগলের মতো হয়ে যাওয়ার অবস্থা। তাই সে তার মাকে বলল, মা, এইভাবে আমাকে নিরাপত্তার মধ্যে রেখে তোমার ঠিক কাজ করছো না। আমি যেখানে যাচ্ছি নিরাপত্তা রক্ষীরা আমাকে বাধা দিচ্ছে। দেখো মা, এইভাবে তোমরা আমাকে আটকে রাখতে পারবে না। আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলছি। খারাপ লাগলো এটাই সত্যি, আর এটা তোমাদেরকে মেনে নিতে হবে। আমি রূপাকে ভালোবাসি।
আর আমি ওকে বিয়ে করব। আর যে কোনো অবস্থাতেই আমি রূপাকে চাই। এই ব্যাপারে তোমাদের কোনো কথা আমি শুনবো না। মা, তুমি কেন বুঝছো না মা? তোমার ছেলে যে মেয়েটাকে খুব ভালোবাসে, মেনে নাও না মা তোমার বৌমা হিসেবে রূপাকে। তুমি তোমাদের সম্মান, বাবা, তার রাজনীতি এসব নিয়ে ভাবছো। আরে তোমার ছেলের কথা তোমাদের মনে পড়ছে না? ও যে পাগল হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে তোমার ছেলের পাগল হতে বেশিক্ষণ সময় লাগবে না। ও গরিব বস্তিতে থাকে, ছোট জাত, দেখতে চাও তেমন সুন্দর নয়, কিন্তু মা ও যে আমার চোখের পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী। মা, ভালোবাসা গরিব বড়লোক জাত এসব ভেদাভেদ করে না। ভালোবাসা তো সকলের চেয়ে আলাদা, তাকে নিয়ে তো কোনো বিতর্ক হয় না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো মা। না, রাজের সেই কান্না তার মায়ের মন গলাতে পারল না। এই কিছুদিনের মধ্যেই এক দুঃসংবাদ রাজের কানে এলো যে বস্তিতে রূপা ছিল সেখানে নাকি আগুন লেগেছে, আর এই আগুনে রূপাদের পুরো পরিবার মারা গেছে। আরও পাশাপাশি কিছু বাড়িতে আগুন লেগেছে। রাজের কানে কি খবর আসার সঙ্গে সঙ্গে সে ছুটে চলে যায় ওই বস্তিতে, দেখতে চাই কি ঘটেছে। কিন্তু তার আগেই তার নিরাপত্তা রক্ষীরা তাকে আটকে দেয়। তারপর থেকেই রাজ মদ খাওয়া শুরু করে দেয়, উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে থাকে, যা রাজের বাবা পছন্দ হয়নি। সে তার রাজনীতি ক্ষতি হবে ভেবে রাজকে লন্ডনে পাঠিয়ে দেয়। তারপর রাজ লন্ডনে গিয়ে কম্পিউটারে ডিপ্লোমা করে। তারপর একজন মাফিয়া ডনের সাথে তার আলাপ হয়, সেখান থেকেই তার ট্রেনিং শুরু হয়। তারপর সে আস্তে আস্তে সারা ইউরোপ জুড়ে তার কর্মকাণ্ড শুরু করে। সে হয়ে ওঠে ইউরোপের মাফিয়া ডন। এতক্ষণ ধরে রাজ চৈতালিকে এই কথাগুলো বলছিল। সব শোনার পর চৈতালি রাজকে বলে, স্যার, তারপর আপনি খোঁজ নেননি রূপা আদৌ বেঁচে আছে নাকি? হ্যাঁ, আমি খোঁজ নিয়েছিলাম। লন্ডনে যাবার আগে আমার এক বন্ধু কার্তিককে আমি দায়িত্ব দিয়েছিলাম খোঁজ খবর নেয়ার জন্য। ও খোঁজ নিয়েছিল, তারপর বলল ওরা সবাই মারা গেছে। তার কিছুদিন পর কার থেকে আমাকে আবার ফোন করলো, বলল রূপাও তার ঠাকুমাকে সেদিন রাতে স্টেশনে কেউ দেখেছে। ট্রেন আসতেই তারা স্টেশন থেকে ট্রেনে ছিঁড়ে কোথায় নাকি চলে যায়। আমি কার্তিককে বলেছিলাম আরও লোক লাগা, যদি রূপা সত্যি বেঁচে থাকে তাহলে ওকে যেভাবে খুঁজে বের কর। তারপর আমরা সেদিন প্যারিস গেলাম। মিটিংয়ের কিছুক্ষণ আগে আমাকে ফোন করে কার্তিক জানায় ওরা নাকি হাজারদুয়ারি গিয়েছিল, আর ওখানে একটা বইয়ের দোকানে রূপাকে দেখতে পায়। সে কথাটা শোনার পর থেকেই ওই মিটিংয়ে আমি অসুস্থ বোধ করি। তারপর দেশে ফেরার সিদ্ধান্ত নেই। স্যার, এখন কি করবেন? এখানে এসে হাজারদুয়ারি ছুটেছিলাম, ওখানে সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। এদিকে সুজয়দের বাড়ি থেকে রূপাকে সকলে দেখতে এসেছে। তাদের সবার পছন্দ। সামনের মাসের 27 তারিখে বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে। রূপা হঠাৎ করে মাথার যন্ত্রণা হয় কেন সেটা সুজনকে বলতে চেয়েছে, কিন্তু রূপার ঠাকুমা তাকে কিছু বলতে চায়নি। এতে রূপার ঠাম্মার উপর ভীষণ রেগে আছে। সত্যি কথা যদি বলে দেয় তাহলে কি হবে, কিন্তু ঠাম্মা শুনতে চায় না। এদিকে রাজের বন্ধু কার্তিক রাজকে বলে, রাজ, ঘুরতে যাবি? কোথায়? একটু গ্রামের দিকে, পিছিয়ে পড়া সেই গ্রাম। সেখানে এখনো মাটির 2 তলা বাড়ি আছে। বেশিরভাগ লোক চাষিজীবী। যাবি? আমার এক বন্ধু রাতুলের মাসির বাড়ি। 2 দিনের জন্য চল না, ঘুরে আসি, ভালো লাগবে। জানিস তো, আমার না কিছু ভালো লাগছে না। ভাবছি ইউরোপে ফিরে যাব। এখানে থাকলে রূপার কথা মনে পড়বে। ওকে এখন আমি ভুলতে পারিনি। তবে তুই বলছিস যখন, আমি তোদের সাথে যাব। ওখান থেকে ফিরে এসে আমি ইউরোপ ব্যাক করব। চৈতালি রাকেশের বিয়েটা দিয়ে দেব। ঠিক আছে, তাই হবে। তাহলে আমি রাতুলকে ফোন করে দিচ্ছি। পরশুদিন আমরা রওনা হচ্ছি। এটা মুর্শিদাবাদ জেলার লালগোলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে যেতে হবে একটু গ্রামের দিকে। তারপর রাজ তার বাবা মাকে বলে চৈতালিকে সবকিছু কাজকর্ম বুঝিয়ে দিয়ে কার্তিকের সাথে রাজ রওনা দেয়। রাতুলদের মাসিদের বাড়িটা বেশ বড়, পুরনো 2 তলা পাকা বাড়ি, উপর নিচু 8খানা ঘর। বাড়ির উঠানটাও অনেক বড়। ওদের আবার সান বাঁধানো ঘাট আছে।
তা দেখে রাজের খুব ভালো লাগে। তার ছোটবেলা মামার বাড়ির কথা খুব মনে পড়ে। মামার বাড়ি গিয়ে এরকম শান বাঁধানো ঘাটে বসে ছোট মামার সঙ্গে পুকুরে ছিপ খেলত। তারপরের দিন রাজ রাতুলকে মাস্তুতো বৌদিকে বলে, বৌদি, আপনাদের বাড়ির পরিবেশটা আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের সিপ আছে, কালকে ভাবছি পুকুরে সিপ ফেলবো। হ্যাঁ, অসুবিধা নেই, আমাদের পুকুরে অনেক মাছ আছে, আমি তোমাকে ছিপ দেব। তারপরের দিন রূপা কিছু শাড়ির জরির কাজ করতে দেওয়া ছিল, সেই শাড়িগুলো নিয়ে রাতুলদের বাড়িতে তার বৌদিকে দিতে আসে। বাড়িতে এসে রূপা রাতুলের বৌদিকে বলে, আপনাদের বাড়িতে কিছু কি অনুষ্ঠান আছে? কেন বলো তো? কুটুম এসেছে মনে হয়। আরে না না, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই, ওরা তো আমার মাস্তুতো দেবর, রাতুলের বন্ধু। তুমি উঠে এসে বসো রূপা, আমার শাড়িগুলো হয়ে গেছে। হ্যাঁ বৌদি, হয়ে গেছে, সেই জন্যই তো দিতে এলাম। তারপর রূপার কাছ থেকে শাড়িগুলো নিয়ে ভেতরে রেখে এলো। একটা প্লেটে করে কিছু মিষ্টি আর জল নিয়ে রূপাকে দেবার জন্য আনলো। তা দেখে ওর দেবর রাতুল বলল, কাকে তুমি মিষ্টি দেবে বৌদি? বৌদি হেসে বলল, আমার এক মিষ্টি ননদ আছে, তাকে দেব তোমাদের শহরের মিষ্টি। ওরা যখন ভেতরে বসে এই কথাগুলো আলোচনা করছিল, ঠিক সেই সময় বৌদি 3 বছরের একটা ছোট্ট মেয়ে রূপার কোলে ওঠে। রূপা তাকে আদর করতে থাকে। হঠাৎ বাচ্চা মেয়েটি রূপার চুলগুলো টেনে ধরে। রূপা চিৎকার করে বৌদিকে ডাক দেয় আর বলে, ও বৌদি, তোমার মেয়ে কি বদমাইশ দেখো, আমার সব চুলগুলো ছিঁড়ে ফেললো। এই কথাটা বলতে বলতে রূপা মেয়েটিকে নিয়ে ভেতরে প্রবেশ করে। তারপরেই সামনে তাকিয়ে তাকিয়ে 3টে ছেলের সাথে তার বৌদি কথা বলছে। রাজ, কার্তিক দুজনেই রূপার দেখে চমকে যায়। তারা এখানে এই অবস্থায় রূপাকে দেখবে ভাবতে পারেনি। রূপা ওদেরকে দেখে আশ্চর্য হয়ে যায়। সে তখন তার বৌদিকে বলে, বৌদি, মেয়েটাকে নাও, খুব বদমাইশ হয়েছে, এখন আমি আসছি। আরে বসো, আমার দেবরা শহর থেকে মিষ্টি এনেছে, খাবে না? আর তোমার টাকাটা নিয়ে যাও। কত টাকা হয়েছে বলো? পরে টাকা দেবে, এখন আমি আসছি। আরে মিষ্টি খেয়ে যাও রূপা। রূপা ছুটে সেখান থেকে চলে যায়। রাস্তার রূপাকে বলে ডাক দেয়। ঘরে উপস্থিত বাকিরা চমকে গেল। রূপা কিন্তু আর পিছন হয়ে তাকায় না। সে দৌড়ে বাড়িতে চলে আসে আর হাঁপাতে হাঁপাতে থাকে। তার ঠাম্মা তাকে ছুটে আসে, জিজ্ঞাসা করে আর বলে, কি হয়েছে কি রূপা, তুই এইভাবে ছুটে এলি কেন? আর এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে কি আমাকে বল। ঠাম্মা, ও এখানে এসেছে। কে এসেছে? কাকে দেখে তুই এত ভয় পেয়ে গেছিস? কথাটা বলে রূপা কিছুটা দম নেয়, তারপর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে আর বলে, রাজ এসেছে, ওই সিএম এর ছেলে, তুমি যাদের বাড়িতে মালির কাজ করতে। কি বলছিস তুই? হ্যাঁ ঠাম্মা, ও এসেছে। ওই বৌদিদের বাড়িতে আমি শাড়ি দিতে গেছিলাম, আর আমি দেখলাম ওরা ড্রয়িং রুমে বসে গল্প করছিল। বৌদির বাচ্চাটা দুষ্টুমি করছে বলে আমি বৌদিকে দিতে ভেতরে ঢুকেছি, আর দেখলাম ওরা বসে আছে। রাজের সাথে বন্ধু কার্তিকও এসেছে। কি হবে ঠাম্মা এবার? ওরা তোকে দেখেছে, চিনতে পেরেছে? হ্যাঁ দেখেছে তো, বলতে পারবো না চিনতে পেরেছি কিনা, তবে ওরা আমাকে দেখে চমকে যায়। দুজন দুজনের মুখের দিকে তাকাতাকি করে। আমি কোনোভাবেই মেয়েটাকে বৌদির হাতে দিয়ে সেখান থেকে চলে আসি। ঠিক আছে, তুই ঘরের ভিতরে গিয়ে চুপ করে শুয়ে থাক। ওরা যদি বাড়িতে আসে, যা বলার আমি বলবো। তুই কোনোভাবেই বাইরে বের হবি না। এদিকে রাজ রূপাকে দেখে প্রথমে চমকে যায়। তারপর সে তার বৌদিকে বলে, বৌদি, ওই মেয়েটার নাম কি রূপা? হ্যাঁ, ওর নাম রূপা। ও খুব ভালো মেয়ে, আর ওর হাতের কাজও খুব সুন্দর। ওদের বাড়িতে কে কে আছে? কেউ নেই, ও আরও ঠাম্মা থাকে। ওদের বাড়িতে এখানে নয়, অন্য জায়গায়। ওদের ফ্যামিলির সবাই নাকি আগুনে পুড়ে মারা গেছে। এদের এখানে দূর সম্পর্কের এক আত্মীয় থাকতো। তারপর রূপা ও ওর ঠাম্মা এখানে চলে আসে। তারপর থেকে ওরা এখানে থাকে। রূপা গ্রামের এক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। বৌদি, আমার একটা উপকার করবে? হ্যাঁ বলো। আমি রূপাদের বাড়ি যেতে চাই।
আমি তোদের বাড়ি জানি না, তুমি কাউকে একবার বলো না আমাকে নিয়ে যাওয়ার জন্য। কেন তুমি রূপাদের বাড়ি যাবে? তুমি কি রূপাকে চেনো? শুধু চিনি না বৌদি, ওই মেয়েটা আমার সবচেয়ে দুর্বল জায়গায় আছে। ওকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। ওই মেয়েটাকে আমি খুব ভালোবাসি। কিন্তু ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। তার মানে রূপার বিয়ে করা আমি বের করছি। আমার মনে আগুন জ্বালিয়ে ওকে আমি সংসার করতে দেব না। আমি যাব, ওর সাথে দেখা করব। ঠিক আছে, আমার এক দেওর আছে, আমি তাকে তোমাদের সাথে পাঠিয়ে দিচ্ছি। ও রূপাদের বাড়ি তোমাদের দেখিয়ে দেবে। কিছুক্ষণের মধ্যে রাজ ও তার সঙ্গীরা রূপারের বাড়িতে পৌঁছে যায়। রূপার ঠাম্মা তখন ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল। রাজ ঠাম্মাকে জিজ্ঞাসা করে, কেমন আছো ঠাম্মা? আমাকে চিনতে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা হয়নি? কেন এসেছো এখানে? ভগবান পাঠিয়েছে। আমার তো এখানে আসার কথাই নয়, আমার তো ইউরোপ চলে যাওয়ার কথা। কিন্তু কার্তিক জোর করে আমাকে এখানে নিয়ে এলো। এখানে যে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আমি বুঝতে পারিনি। রূপার বিয়ে ঠিক হয়ে গেছে। ওর স্বামী খুব ভালো ছেলে, দিল্লিতে থাকে। বিয়ের পর ওকে দিল্লি নিয়ে চলে যাবে। আমি রূপার সাথে কথা বলবো ও কেন আমার সাথে এরকম করলো। ও তোমার কিছু করেনি, যা হারাবার তো হারিয়েছে, নিজের বাবা মা, ছোট ভাইকে। কি বলছো ঠাম্মা? হ্যাঁ, সেদিন বাড়িতে আগুন লাগেনি, তোমার বাবা লোক লাগিয়ে আমাদের বস্তিতে আগুন লাগিয়েছিল। তার উদ্দেশ্য ছিল আমাদের সকলকে মেরে ফেলা। তুমি একটা বস্তির গরিব মেয়েকে ভালোবাসতে, যা তোমার বাবা রাজনীতির কেরিয়ারে ক্ষতি হচ্ছিল, তাই তোমার বাবা রূপাকে পৃথিবীর থেকে সরাতে চেয়েছিল। কিন্তু কথায় আছে না, রাখে হরি তো মারে কে। রূপা তুমি এসে গেল, কিন্তু ওর বাবা মা, ভাই তাদেরকে হারিয়ে ফেললো। ঠাম্মার কথা শুনে রাজ সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারপর ঠাম্মাকে উদ্দেশ্য করে বলল, সেদিন কি ঘটেছিল ঠাম্মা, আমাকে একটু বলো। তারপর ঠাম্মা সেদিন কি গিয়ে ঘটেছিল এক এক করে রাজকে সব বলতে শুরু করলো। সেদিন তোমাদের বাড়ি থেকে একটা লোক আমাদের বাড়িতে এসেছিল, তোমাদের বাড়ির বিরিয়ানি রান্না হয়েছিল। আমি যদি তোমাদের বাড়িতে কাজ করতাম, সেজন্য ওরা আমাকে বিরিয়ানি দিতে এসেছিল। সেই লোকটা বলেছিল বাড়িতে সব কর্মচারীদের তার পরিবারের জন্য বিরিয়ানি দেওয়া হচ্ছে, সেজন্য 1 প্যাকেট বিরিয়ানি ওরা আমাদের বাড়িতে দিতে এসেছিল। বিরিয়ানিতে আমার নাতি নাতনি তো কি আনন্দ। সেদিন আমি বিকালবেলা হাটে গিয়েছিলাম, হাট থেকে ফিরতে আমার সন্ধ্যা হয়ে যায়। আমার বৌমা বলেছিল রাতে কিছু রান্না করবে না, সিএমদের বাড়ি থেকে যে বিরিয়ানিটা এসেছে সবাই মিলে তা খাওয়া হবে। আমি বাড়িতে ফিরে এসে দেখি ওরা সব বিরিয়ানি খাচ্ছে। রূপা দেখি তখন ঘরে পড়ছে। আমি রূপাকে বললাম, তুই বিরিয়ানি খাবি না? আমি পড়া শেষে খাবো। আমি তোর জন্য একটা জিনিস এনেছি, খাবি? কি এনেছো ঠাম্মা? তোর জন্য আমি দই নিয়ে এসেছি, তুই তো খেতে ভালোবাসিস। খুব ভালো করেছো ঠাম্মা। আমার নয় আজকে কেমন যেন অম্বলের মতো লাগছে। আজকে আমি বিরিয়ানি খাবো না, আমি বরঞ্চ দইটা খাবো। বিরিয়ানি কাল সকালে খাবো, আর আমি এমনিতেই মাংস খাই না। সেদিন রাতে রূপা দই খেয়ে আর আমি দুটো শুকনো মুড়ি খেয়ে শুয়ে পড়লাম। এদিকে আমার ছেলে, বৌমা, নাতি ওরা বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছে। রাত্রে কিছু একটা আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। দেখি আমাদের ঘরে কেরোসিনের গন্ধ। তারা বলাবলি করছে স্যার বেশি করে কেরোসিন দিতে বলেছে। আমি বুঝতে পারলাম কিছু একটা বিপদ আছে। তখন একজন বলল, বিরিয়ানিতে বেশি করে ঘুমের ওষুধ দিয়েছিস তো? এ কথা শুনে আমার মাথা কাজ করলো না। তখন অলরেডি আমাদের ঘরে ওরা আগুন লাগিয়ে দিয়েছে। আমি রূপাকে আস্তে করে ডাকলাম। তারপর আমাদের ঘরটা বাঁশের তৈরি দরমা দিয়ে ঘেরা ছিল এক পাশটা, আর আমার ছেলে, বৌমা, নাতি পাশের একটা ঘরে শুতো। আমি কাটারি দিয়ে সেই দরমাটা কাটলাম, তারপর রূপাকে ঠেলে ফেলে দিলাম। আচমকা রূপা পড়ে যায়, কারণ আমাদের ঘরের পিছনে একটা নর্দমা ছিল। সে আচমকা পড়ে যায়, তার মাথায় আঘাত লাগে। আমি কোনো কিছু আগে পরে না ভেবে সেখান থেকে বেরিয়ে আসি। রূপাকে কোনোভাবে তুলে সেখান থেকে আমি স্টেশনে চলে যাই। কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করার পর রাত 3টে নাগাদ ফার্স্ট ট্রেন আসে, আর আমি উঠে পড়ি।
আমার এক দূর সম্পর্কের বোন এখানে থাকতো। এই জায়গাটা সহজে কারো চোখে পড়বে না, সে সুযোগটা আমি কাজে লাগালাম। তারপর রূপাকে নিয়ে আমি এখানে চলে আসলাম। তারপর আমি লালগোলা স্টেশনে পৌঁছাই। ওখান থেকে আমি এখানে চলে আসি। আমি জানি এখানে থাকলে তোমার বাবা লোক খুঁজে পাবে। তারপর এখানে এসে আমি আমার বোনকে সমস্ত ঘটনার কথা খুলে বলি। আমার বোন এক ভদ্রলোককে ধরে রূপাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। ওখান থেকে রূপা উচ্চ মাধ্যমিক পাশ করে। কলেজে গেলে একটু শহরের দিকে যেতে হবে, তাই রূপাকে কলেজে ভর্তি করিনি। রূপার মাঝে মাঝে মাথা যন্ত্রণা হয়। একবার ডাক্তার দেখিয়েছিলাম, বলল পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে, দীর্ঘ চিকিৎসার প্রয়োজন। কিন্তু আমার হাতে টাকা নেই, তাই